জেরিন আপু আমার ওপর প্রচণ্ড রেগে আছে। আর তার একটাই কারণ। সে বলেছিল আমাদেরকে তাদের বাসায় চলে যেতে আর আমরা এইখানেই রয়ে গেছি। আমরা কিছুক্ষণ তাকে জ্বালিয়ে ফোনটা কেটে দিয়ে এরপর সবার অট্টহাসি। হঠাৎ মেজো মামি কোথা থেকে এসে বড় একটা থালা আর এক বাটি ময়দা এনে দিয়ে বলল, বসে বসে খালি হাতে গল্প করলে ভালো লাগবে না। ধর চুটকি বানাও। লাইক সিরিয়াসলি। এখন কি আমাদের এই চুটকি বানায়োতে হবে? এই মহিলার মাথায় এইসব কূটনীতি বুদ্ধি দেয় কে? আমি সিউর সুযোগ পেলে এই মহিলা রাজনৈতিক নেত্রী হয়ে যেত। আমি যখন এসব ভাবায় ব্যস্ত তখন হঠাৎ কেউ পিঠে সজোরে থাপ্পড়। ঘুমা, বেয়াদব, মানুষেরে মারি পৈশাচিক আনন্দ পাওয়া থেকে দূরে থাকতে পারো না? আমি মানুষকে মারি না। আর তুই মানুষ না এলিয়েন। তবে রে। এই বলে আমার ছোটাছুটি। এ হলো আমার প্রাণপ্রিয় খালা প্লাস বান্ধবী সুমা। আমার 6 মাসের বড়। তাই ওরে আমি ঘুইমা ডাকি। আমার নানা বুড়ো বয়সে কি পরিমাণ রোমান্টিক ছিল তার প্রমাণ হলো এই ঘুমা। সে ছোট্টে ছোট্টে হাঁপিয়ে গেল, তারপর বলল, দূর, শ্বশুরবাড়ি থেকে আসছি, কই একটু জড়িয়ে ধরবি, তা না মারতেছোস? আহাম্মক। তখন আমি জোরে জড়িয়ে ধরলাম ওরে। সত্যি অনেক মিস করছি। তারপর ওরে আবার চেতানোর জন্য বললাম, তুই তো বিয়ে পরীক্ষা না দেওয়ার জন্য করছস তাই না? সে দাঁত কটমটিয়ে আমার দিকে তাকালো। আমি দৌড়াতে গিয়ে সামনে দেখি নানা দাঁড়িয়ে। নানা হেসে বলল, বড় আর হলি না। আমি ফিক করে হেসে দিলাম। তখন তিনি বসতে বসতে বলল, বাইরে যাস না আবার। রাতের বেলা বাইরে মেয়েরা বের হলে জিনে ধরে। সাথে সাথে আমার মাথায় এক চিন্তা এলো, যদি জিনটা ভালো হয়, আমাকে ভালোবাসে ফেলে আর আমাকে বিয়ে করতে চায়, তাহলে কত ভালো হবে। আমি জিনের বউ হব আর হাসনাতের মাথা ফাটাই দিব। এইসব ভাবতে ভাবতে বাইরে বেরিয়ে এলাম। উঠানে সব ছেলেরা ক্রিকেট খেলছে। আলভি অনেক কিউট আমার সাথে পড়েও। দেখতে সিরিয়ালের এহেম এর মতো। তাই ওরে আমি এহেম ভাই ডাকি। ফর্সা গালগুলো লাল টমেটোর মতো হয়ে গিয়েছে ওর। ওর দিকে তাকানোর পর কিছু চিন্তা করে সবার গালগুলো খেয়াল করলাম। আজব, ভাইগুলোর এত ফর্সা হওয়ার কি দরকার? সবগুলো টমেটো হয়ে আছে। হঠাৎ আরাফ, মেহেদি আর সাদাত এসে বলল, রোদেলা আপু আমরা দেখ মিনি পার্টি করছি। চিপস, কোক আর আচার। চলো তোমাকে ও ভাগ দিই। তার বদলে তুমি গানের কলি খেলবা আমাদের সাথে। আর চোর ডাকাত বাবু পুলিশ। কারণ আমরা তিনজন, তো আমাদের আরো একজন লাগবে। সাদাত হেসে বলল, চল টিপ টপ মাছ পানিও খেলবো। আমি আনমনে হেসে দিলাম। এই পিচ্ছি গুলো আমারে ও পিচ্ছি ভাবে অলওয়েজ। আমি ওদের নিয়ে চুপি চুপি ছাদে চলে এলাম। তারপর খেতে খেতে গানের কলি খেললাম কিছুক্ষণ। আমি একা আর ওরা সবাই, তাও আমি ফার্স্ট। আমি তো খুশিতে আকাশে বাতাসে এখন। খাওয়া শেষে ভাবলাম চোর ডাকাত খেলবো, তখনই হিটলার হাসনাতের আগমন। ধূপ করে আমার সামনে বসে বলল, আমিও খেলবো। মেহেদি মাথা দুলিয়ে বলল, ভাই আমরা তো 4 জন হয়ে গেছি। তখন সে আরো একটা কাগজ বানালো, বাবুর ভাই ডাবু। তখনই ইফফাত আসিগোমরামুখ করে বলল, আমারে ছাড়া খেলছো, নট ফেয়ার। তখন আমি দাঁড়িয়ে বললাম, যা খেলবো না আমি, তোরা খেল। তখনই হিটলার হাত ধরে টেনে বসিয়ে দিল আমাকে। আমি হুমড়ি খেয়ে তার বুকের সাথে বাড়ি খেলাম। সে আর চোখে তাকালো আমার দিকে। আজব, এভাবে তাকাচ্ছে কেন? হার্ট ফিল করাবে না কামি? হার্ডে যেই হাতুড়ি পিটাচ্ছে তা বাইরে থেকে দৃশ্যমান মনে হচ্ছে আমার। সে তাড়াতাড়ি আর একটা কাগজ কেটে স্মাগলার নামের একটা কাগজ বানিয়ে দিল। ইফফাত তার প্রশংসায় পঞ্চমুখ আর আমি তার নামে গালিতে। খেলা শুরু হলো। খেলা দেখে আমি পুরা বেকুব হয়ে গেলাম। এই বাবু টাবু কি নিজের রাস্তা ভুলে গেছে, আমার দিকে আসে না কেন? হাসনাত ভাই পয়েন্টের ওপর পয়েন্ট তুলছে আর আমি শুধু চোর ডাকাত হচ্ছি। আজব, নিজেকে চোর চোর লাগছে আমার এখন। চোখ ফেটে পানি আসছে। আমি ঠোঁট উল্টে কান্না করতে চাইলাম, হঠাৎ দেখলাম হাসনাত ভাই আমার হাতে একটা কাগজ গুজে দিল। আমি অবাক হয়ে সেইটা খুলে দেখলাম, আরে এইটা বাবু। আমার খুশিতে জম্বার ডান্স দিতে ইচ্ছে হচ্ছে এখন। আমি পাশে বসা তার হাত জড়িয়ে ধরলাম খুশিতে। সে অবাক চোখ আমার দিকে তাকিয়ে রইল। হঠাৎ চেতনা এলো আমার। তাড়াতাড়ি তার হাত ছেড়ে দিয়ে তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিলাম।
ইয়া আল্লাহ, আমাকে কি মনে করেছে সে? লজ্জায় মাথা নিচু হয়ে গেল আমার। এরপর আবার চালা হলো এইবার পুলিশ আমার হাত। আমি চিন্তা করার আগে সে চোখের ইশারায় আমাকে দেখিয়ে দিল ইফফাতের দিকে। আমি ব্রু কুঁচকে তাকালাম। সে কি সত্যি বলছে নাকি দুষ্টমি? শেষে দ্বিধাদ্বন্দ্ব মিলিয়ে বলে দিলাম, পরে দেখি এইটা সত্যি ইফফাত। অবাক হয়ে তার দিকে তাকালাম আমি। সে মৃদু হেসে অন্যদিকে তাকালো। আমার পয়েন্ট এখন অনেক এগিয়ে। আর তার বেশিরভাগ তার জন্যই। আর একটা খেলা, তারপর মোট নাম্বারের যোগ। আবার আমি পুলিশ, আর এইবার আমি হাসনাত ভাইয়ের দিকে আবার তাকালাম। আমাকে অবাক করে দিয়ে সে নিজের দিকে ইশারা করল। আমি চোখ বড় বড় করে ফেললাম। ইয়া মাবুদ, এখন কি আমার তার নাম ধরতে হবে? আমার বুকের মাঝে চিনচিন করে উঠল। আমি নিজেকে শক্ত করে সাদাতের নাম বলতে যেই মুখ খুললাম, তিনি সজোরে আমার হাত চেপে ধরল। আমি বিস্ফোরিত চোখে তার দিকে তাকালাম। সে মিষ্টি হেসে দিল আর আমি আনমনেই বললাম, হাসনাত। সে অবাক হয়ে তাকালো। আমি তার দিকে এক ঘোরে তাকিয়ে আছি। তার গালের কাছের তিলটা অসম্ভব সুন্দর। ইচ্ছে করে ছুঁয়ে দিই। হঠাৎ সে আমার কানে কানে বলল, তুমি আমার নাম ধরে ডেকেছ আজকে। সাথে সাথে আমার চোখ রসগোল্লার মতো হয়ে গেল। পরপর কয়েকবার ঢুক গিলে বললাম, আমি নিচে গিয়ে গল্প করি। তখন ইফফাত অবাক হয়ে বলল, রাজা হয়েও খুশি না কেন তুমি? আমি আবালের মতো তাকিয়ে বললাম, কে রাজা? সে মুখ বাঁকিয়ে বলল, ধ্যান কোথায় থাকে? তুমি রাজা আর ভাইয়া রানী হয়েছে। আমার মুহূর্তেই হাসি চলে এলো। তখন দেখলাম আপুর বহর লুডুর বোর্ড নিয়ে হাজির, আর পিছু পিছু ভাইগুলোও। ইমা আপু হঠাৎ দৌড়ে নিচে নেমে গেল। কাকলি আপু হেসে বলল, এইবার সহ নবম বারোর। এত ঘন ঘন ওয়াশরুমে যায় না, জানি ভাইয়ার কি বিপদ হয়। এই বলে দুজন দুজনকে চোখ মেয়ে হেসে দিল। সাথে ভাইয়ারাও। আমি আহাম্মকের মতো তাকিয়ে বললাম, ও ওয়াশরুমে গেল, ভাইয়ার ক্ষতি কি? ওরা এলিয়েন দেখার মতো আমার দিকে তাকালো। তারপর আবার নিজেদের সাইন ল্যাঙ্গুয়েজে হেসে দিল। আজব এই প্রাণীগুলোর সমস্যা কি? বললে একটু কি হয়? হঠাৎ মেঘলা আপু ঘোষণা দিল, ওরা কুতোকুতো খেলবে। সাথে দড়ি লাফ। আমি মুখ গোমড়া করে বললাম, পারি না আমি। ইফফাত ও সাথে সাথে মাথা দোলাল। হঠাৎ মেঘলা আপু মুখ ভেঙ্গিয়ে বলল, ফার্মের মুরগিরা এইসব পারে না। তারপর ওরা একজন অন্যজনের হাতে ক্ল্যাপ করে হেসে দিল। তারপর বলল, হাসনাত ভাই সহ পারে। তারপর ওরা খেলতে লাগলো আর আমরা দুধ ভাত। কিছুক্ষণ খেলে টায়ার্ড বেচারিরা। আমার বলতে ইচ্ছে হচ্ছে, দেখ এখন কে ফার্মের মুরগি। কিন্তু আফসোস বলতে পারবো না, কারণ ওর কাছে জবাব রেডি থাকে আমি জানি। হাজার হোক আমার 4 বছর আগে দুনিয়ায় আসছে। তাই নিজে বালতি ভরা সমবেদনা জানিয়ে চুপ হয়ে বসে রইলাম। হঠাৎ ঈশা আপু দড়ি হাতে নিয়ে বলল, চল দড়ি লাফ খেলি। এই খেলাটা আমিও পারি। আমি উৎফুল্ল হয়ে যেই আমিও বলবো। তখন হিটলার গম্ভীর মুখে বলে উঠল, রোদেলা খেলবে না। তোমরা খেল। হোয়াট দা ফুচকা, এর আবার কি হলো? তার কথা শুনে আমি ফাটা বেলুনের মতো চুপসে গেলাম। এই পোলারে সত্যি সত্যি একদিন জিজ্ঞেস করব আমি, তারে সুতাকৃমি কি বেশি জ্বালায়। না হয় এমন পাল্টায় যায় কেন মিনিটে মিনিটে। মেঘলা আপু ব্রু কুঁচকে বলল, কেন, ও খেললে কি প্রবলেম? সাথে সাথে কাকলি আপুর ও সেইম লুক। এই দুইটা আমাদের বংশের সিআইডি। এই মেঘলা আপু তো চেহারার দিকে তাকাই ভিতরের খবর বের করে আনে, আর কাকলি আপু এমন সব লুক দিবে মনে হয় এই সব জানে। শেষে সব বলার পর দেখা যাবে সে কিছুই জানতো না, হোদাই বিব্রত করছে। আমি মাথা নিচু করে অন্যদিকে তাকালাম। আপাতত এই দুই সিআইডির রোশালনে পড়ার ইচ্ছে নেই আমার। আমি আর চোখে হাসনাত ভাইয়ের দিকে তাকালাম। এই প্রথম তার চেহারায় ইতস্ততা দেখলাম আমি। সে আমাতা আমাতা করে বলল, আরে ও তো ফার্মের মুরগি। এখন যদি হাত পা ভাঙ্গি বসে থাকে, তাহলে কালকে ঈশার গায়ে হলুদে আমাদের ও মজা করতে দিবে না। আমি নাক ফুলিয়ে তার দিকে তাকালাম। এই পোলা এত বদ কেন? আমার চিন্তা না করি নিজেদের মজার চিন্তা করতেছে কেন ইতর? শালা ইচ্ছা করতেছে তারে ছাদ থেকে ফেলে দিই। বিড়বিড় করে এইসব বলতে লাগলাম আমি। হঠাৎ মুনিরা ব্রু কুঁচকে বলল, কাকে ফেলবা ছাদ থেকে?
আমি মুখ ভেঙচিয়ে বললাম, এই লাল বান্দরকে। ইফফাত হঠাৎ চিৎকার দিয়ে বলল, অবুক, এইখানে লাল বান্দরকে। আমি হতাশাজনক লুক দিয়ে তাকালাম তার দিকে। এই মেয়ে একদিন ডোবাবে আমাকে। মেঘলা আপা চোখ ছোট করে তাকিয়ে বলল, এইখানে কি চলে? হঠাৎ তার মোবাইল বেজে উঠল। টাইটানিকের সুন্দর গানটা। আহা, নিশ্চয়ই জয় ভাইয়া কল দিয়েছে। ইচ্ছে হচ্ছে থ্যাঙ্কিউ লিখা একটা কাগজ কবুতরের গলায় পেঁচিয়ে তার কাছে পৌঁছে দিই। তবে আফসোস, এখন আমি কবুতর কই পাবো? যদিও আশেপাশে অনেক কাক আছে, কিন্তু এরা কি ঠিক জায়গায় যাবে কিনা সন্দেহ। তারপর ভাবলাম নানুর বাড়ির পুকুরের ব্যাঙগুলো কেমন হয়। কিন্তু ওরা আবার চিঠিটা ভিজিয়ে ফেলবে। ইফফাতকে হালকা ঝাঁকিয়ে আনমনে বললাম, এমনকি কাগজে চিঠি পাঠালে ভালো হবে। যা ব্যাঙের গলায় থাকলে ও ভিজবে না। সে ব্রু কুঁচকে বলল, আপু, আমরা আদিম যুগে না তো। বাস্তবে ফিরে আসো। ফোনে পাঠাও না বেয়াক্কেল। আমি কটমটিয়ে তাকিয়ে বললাম, ইউনিক বলতে কিছু আছে, ভুলে গেছস নাকি? মুনিরা হাসতে হাসতে বলল, হেই রোদো বেবি, তোমারে এখন রাক্ষসী রানী কটকটির মতো লাগতেছে। আমি রেগে মারতে গেলেই হাসনাত ভাই চিৎকার করে বলল, পিচ্ছিদের মতো করবি না রোদেলা, চুপ করে বসে থাক। আমি মুখ ভেঙ্গিয়ে বললাম, তোমাকে আলিফ লাইলার কিমাদেবের মতো লাগে তা কি তুমি জান? এই বলে আমি মুখে হাত দিয়ে দিলাম। এখন কি হবে? মনে হচ্ছে সারের সামনে লাল ড্রেস পরে দিলবার দিলবার ডান্স করেছি আমি, ঠিক তেমন লুক দিচ্ছে সে। আমি কাকলির আপুর গা ঘেঁষে দাঁড়িয়ে বললাম, আপু, কতদিন বোন বোন গল্প করি না, চলো না। গল্প করি গা। আপু অবাক হয়ে তাকিয়ে বলল, কেন, আর খেলবি না? আমি বিড়বিড়িয়ে বললাম, জীবনটাই যখন হাডুডু খেলা হয়ে গেছে, সেইখানে বাকি সব খেলা ফাও। আমি কোনোভাবে তার হাত ধরে বললাম, চলো না যায়। এই বলে তার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গেলাম। তখন হাসনাত ভাই নিজের ফোনটা কানে দিয়ে বলল, ইস্পা, তুই বস আমার রুমে। আমি এখন আসতেছি। তোর সাথে অনেক কথা আছে আমার। আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে থমকে দাঁড়ালাম। ইস্পাকে কি বলবে সে? হঠাৎ পেটের ভিতর মোচড় দিতে আরম্ভ করেছে আমার। ভাবলাম, এইটা কিসের মোচড়, বদহজমির নাকি রাগের? তবে আমার এই মুহূর্তে সত্যি মনে হচ্ছে রাক্ষসী রানী হয়ে ইস্পাকে টুপ করে গিলে ফেলে কয়েক বোতল স্প্রাইট খেতে, যাতে তাড়াতাড়ি হজম হয়ে যায় এই বদমেয়ে। আপুদের গল্পের আসরে নানা রকম গল্প হচ্ছে, কিন্তু আমার মাথায় আপাতত হাসনাত আর ইস্পা চলছে। কি এমন বলবে ওই শাকচুন্নি যে এই সময় ডাকলো? শেষে অস্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। মেঘলা আপু হালকা ব্রু কুঁচকে বলল, কোথায় যাস? আমি হালকা ঢুক গিলে বললাম, ওয়াশরুমে। সানিয়া মুখ বাঁকিয়ে বলল, তুরিমি কয়বার যাও? আমি রেগে বললাম, তাহলে এখানে বসে থাকি আর তোর কোলে করে দিই। সে তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বলল, আরে যাও যাও। আমি আস্তে আস্তে হাসনাত ভাইয়ের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। রুম অন্ধকার। জানালার পাশে মনে হলো কেউ যেন বসে আছে। আমার মেজাজ সপ্তয়া সমানে। এই ইস্পাকে আনিকিমা বানিয়ে খেয়ে ফেলবো। শাকচুন্নি, ডাইনি, রাতের বেলায় পর পুরুষের সাথে তোর এত কিসের আলগা পিরিত? এইভাবে রুমের লাইট অফ করে ওর কেন বসে থাকতে হবে? ফাজিল মেয়ে। এইসব ভাবতে ভাবতে যেই আমি রুমের লাইট জ্বালালাম, আমি পুরা বেকুব বনে গেলাম। কোলবালিশটাকে জানালার পাশে বসাই রাখা হয়েছে, আর কাঁথাটা এমন ভাবে দেওয়া হয়েছে অন্ধকারে যে কেউ ভাববে এইটা একটা মেয়ে। আমি রাগে দাঁত কটমটিয়ে উঠলাম। হাসনাত ভাই, বলি যেই আমি চিৎকার করতে যাব, পিছন থেকে হাসনাত ভাই বলে উঠল, আমি এইখানে। আমি নাক ফুলিয়ে তার দিকে তাকিয়ে, বালিশ এইটা এইখানে কেন? সে মুচকি হেসে খাটে বসতে বসতে বলল, কেন? কোন সমস্যা? আমার রুম, আমার বালিশ, আমার মর্জি। আমি মুখ ভেঙ্গিয়ে যেই চলে আসবো সে আবার ঢেকে বলল, তুই আমার রুমে কেন? মুখে তার দুষ্টু হাসি। আমি মুখ ঘুরিয়ে বললাম, আমার মর্জি। আমার নানার বাড়ি, যেইখানে ইচ্ছা যাব, আপনার কি? সে হালকা ব্রু উঁচিয়ে, কিয়া বাত বলে হাত উচালো। আমি মুখ ভেঙ্গিয়ে বেরিয়ে গেলাম। হঠাৎ ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে আমি অবাক। হাসনাত ভাই হাসতেছে। এত সুন্দর ওনার হাসি। আমি যেন আর এক দফা ক্রাশ খেলাম। কর্নারের দাঁতটা স্পষ্ট দেখা যাচ্ছে।
মাথা নিচু করে লাজুক হাসি দিচ্ছে। জিজ্ঞেস করার লোভটা যেন থেকেই গেল, কিন্তু সাহস হলো না গিয়ে জিজ্ঞেস করার। বেরিয়ে রুমে চলে গেলাম। সকালে সবাই অতিরিক্ত বিজি, আজকে ঈশা আপুর গায়ে হলুদ। আমরা সবাই নানা কাজে সাহায্য করছি, তাও যেন কাজ শেষ হওয়ার কোন নামই নাই। হঠাৎ ইফতি ভাইয়ের আগমন। ব্লু গেঞ্জির সাথে লুঙ্গি পরে আসছে সে। আমি দুপাশে মাথা নাড়ালাম। এই পোলা এত গাধা কেন? কোথায় সুন্দর ড্রেস পরে ইফফাতকে ইমপ্রেস করবে তা না, সে আছে তার তালে। আমি তার সামনে গিয়ে ব্রু উঁচিয়ে তাকালাম। সে অবাক হয়ে তাকালো, তখন আমি আমার বাকি ভাইগুলোর দিকে তাকালাম। সবগুলো দেখি লুঙ্গি ডান্সের জন্য লুঙ্গি পরে বসে আছে। আমি ওদের দিকে তাকিয়ে বললাম, আজকে কি লুঙ্গি দিবস? নাকি লুঙ্গি ডান্স দিবা তোমরা? তারা দাঁত কেলিয়ে হেসে বলল, আরে এইটা হলো আরাম, তোদের প্লাজোর মতো। এই বলে সিয়াম গিট্টু টাইট করে লাগিয়ে নিল। তখন আলভি পাশ থেকে বলি উঠল, বেটা টাইট করে লাগা, খুলি যাবে। তারপর তোর মানচিত্র দৃশ্যমান। ওরা খিলখিলিয়ে হেসে একটা অন্যটার গায়ের ওপর পড়ল। তখন সিয়াম মুখ গোমরা করে বলল, আর তোদের যে ঘুমালে লুঙ্গি আকাশে বাতাসে, তারপর নিজের মুখের ওপর উঠি বসি থাকে, তার বেলায় কি? তারপর সবকটার আরেক দফা হাসি। মনে হচ্ছে যেন লাফিং গ্যাস খাইয়েছে এদের, ভাতের সাথে মিক্স করে। হঠাৎ হাসনাত ভাইকে দেখলাম আমি। আপনা আপনি ওয়াও বেরিয়ে গেল আমার মুখ থেকে। শার্টের সাথে লুঙ্গি পরেছে সে, তামিল ফিল্মের নায়কের মতো হেঁটে আসতেছে। আপনা আপনি আমার মুখ হা হয়ে গেল। এত কিউট কেন সে? আর সে পৌঁছানোর আগে তার স্মেল নাকে আসে। ই আমার সামনে দাঁড়িয়ে ব্রু কুচকে বলল, কি রে টিউবলাইট, এইভাবে কি দেখস? আমি আনমনে বললাম, আপনি লুঙ্গি ও পরেন। সে ব্রু নাচিয়ে বলল, তো কি পরতাম? প্লাজো। আমি নাক ফুলিয়ে বললাম, ছোটবেলায় মুখে কি মধুর জায়গায় চিরতার রস খাওয়ার দিছিল। তারপর মুখে হাসি ঝুলিয়ে বললাম, ওই যে দেখতে একরকম তাই। সে একইভাবে হেসে বলল, আমাকে কি খাইয়েছিল তো আমি জানি না, তবে তোকে প্রথম আমি আমার আঙ্গুল চুষতে দিয়েছিলাম, তাও আবার আধোয়া। নাকে আঙ্গুল দিয়ে সেইটা তোর মুখে পুরে দিয়েছিলাম, যাতে আমার মতো হুস ওয়েক। ছি, ছেচচোর। এই বলে আমি চলে এলাম, আর ভাইগুলো একটা আরেকটাকে ধাক্কিয়ে হাসাহাসি। এই পোলার মুখ দিয়ে ভালো কথা বেরি হয় না, শুধু ওর উল্টাপাল্টা কথা। ইচ্ছা করছে এক মুঠো লবণ খাইয়ে দিও রে। আমি আর পুরোদিন ভাত খাইতে পারলাম না। সে বারবার দেখাচ্ছে কিভাবে খাইয়েছিল আমাকে, আর আমার পেটের ভিতর মুচড় দিচ্ছে। শেষে না খেয়ে উঠে গেলাম। এই বদের হাড্ডিকে আমিও খাইতে দিব না। দেখলাম মামি খাবার বেড়েছে হাসনাত ভাইয়ের জন্য। আমি মরিচ আর লবণ ইচ্ছামতো মিশিয়ে রেখে দিলাম। মুখে তৃপ্তির হাসি হেসে আশেপাশে ঘুরতে লাগলাম। হঠাৎ দেখলাম হাসনাত ভাই ইফতি ভাইকে কোথা থেকে এনে বসিয়ে দিল। আর ইফতি ভাই খাবার মুখে দিয়ে চোখ বড় বড় করে ফেলল। বেচারা না পারছে গিলতে, না পারছে বের করে দিতে। সামনে মামি, মামির সামনে তার রান্না করা খাবার বের করে দেওয়া অভদ্রতা। সে কোনোভাবে আর একটু খেল, ঝালে তার চোখ মুখ লাল হয়ে গেছে। আমি হাসনাত ভাইয়ের দিকে তাকাতেই তিনি আমাকে চোখ টিপ দিল। আমি রাগে তার দিকে তাকালাম। এত বড় হিটলার দুনিয়াতে কি থাকে? ইচ্ছা করতেছে চাপাতি বানায় চাবিয়ে চাবিয়ে খাই ফেলি। এই ইতরটাকে না হয় মুখের ভিতর গ্যাসের বেলুন দিয়ে তারে উড়াই দিই। আমি দাঁত কটমটিয়ে তার দিকে তাকিয়ে দেখলাম ইফতি ভাইয়ের মুখে কয়েকটা মিষ্টি একসাথে ঢুকিয়ে দিয়ে বলল, শোন ইফতি, পাগল থেকে দূরে থাকবি, ঠিক আছে? আমি নাক ফুলিয়ে তার দিকে তাকালাম। পাগলটা হলি তুই শালা, তোরে আমি হাত পা বেঁধে রোস্ট করে খেয়ে ফেলবো। হঠাৎ মুনিরা আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, রোদো পাখি, চিকেন রোস্ট খাওগা। হাসনাত রোস্ট মজা নাই। আমি ব্রু কুচকে বললাম, আমি কি বলছি নাকি আমি ওই ফাজিলকে খাবো? তখন ইফফাত আমার কাঁধে হাত রেখে বলল, ওনারে এই তো খাইতে মন চায় তোমার। তারপর ইফতি ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ওনার আবার কি হলো? আমি মুখ কাচুমাচু করে সবটা বললাম। সে আমার দিকে কটমটিয়ে তাকিয়ে বলল, দোষ তোমরা করবা আর শাস্তি অন্যকে দিবা কেন? এই বলে সে আমার আর কোন কথা না শুনে দ্রুত সেই দিকে প্রস্থান করল।
সানিয়া আমার কাঁধের ওপর হাত দিয়ে বলল, ওর আবার কি হলো? আমি মৃদু হেসে, পিয়ার কা বোখার চার গাইয়া উসে। মুনিয়া, হ্যাঁ। কি? সানিয়া, ভালোবাসা বিন্দু বিন্দু জমে সাগর হচ্ছে। আহা। আমি ওর দিকে তাকিয়ে হেসে দিলাম, তারপর আমিও সেই দিকে প্রস্থান করলাম। এত সুন্দর সিন না দেখলে জীবনটাই মিস। ইফতি ভাই আহা করে নিজেকে কন্ট্রোল করছে। বেচারার বোধ হয় ঝালে অ্যালার্জি। চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে। এই হাসনাত্তাকে ইচ্ছা করতেছে মরিচের পুকুরে গোসল করাতে আমি। বেটা ইবিলিশ। ইফফাত এক গ্লাস শরবত এগিয়ে দিল তার দিকে। তারপর কানের পাশে চুলগুলো গুজে নিচের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, এইটা খেলে ঝাল কমে যাবে। ভাইয়া ওর দিকে তাকিয়ে মৃদু হেসে দিল। তারপর আলতো করে গ্লাসটা নিল। আমি স্পষ্ট দেখছি ইফফাতের হাত কাঁপছে সাথে ভাইয়ার। ভাইয়া পরপর কয়েকটা ডুব গিল, এক চুমুকেই শেষ করে দিল। তারপর ওর দিকে তাকালো। ও উৎসুক দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকাই আছে। ভাইয়ার ঝাল কমেনি। ওনার চেহারা দেখে বোঝা যায়। কিন্তু মৃদু হেসে বলল, সত্যি তোমার হাতে ম্যাজিক আছে। ঝাল চলে গেছে। ইফফাত যেন এইবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আবার বলল, আপনি জানি কিসে পড়েন? আমার হাসতে গিয়ে কাশি চলে আসছে। তাড়াতাড়ি নিজেকে কন্ট্রোল করলাম আমি। এই মেয়ে কথা না জানলে আমার থেকে জিজ্ঞেস করতি, আমি শিখিয়ে দিতাম তোরে। যা জানে তা আবার ও জিজ্ঞেস করতেছে সে। আমাকে অবাক করে দিয়ে ভাইয়া নর্মাল হয়ে বলল, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রসায়নে, 4th সেমিস্টার। তখন ইফফাত ও বলে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আবার জিজ্ঞেস করলো, আপনার রেজাল্ট কেমন হয়? আমি মাথায় হাত দিয়ে দিলাম। গাধি। মানুষ কি এইসব বলে? তুই কি ওর জন্য মেয়ে দেখতেছস যে এইসব জিজ্ঞেস করতেছস? যখন এইসব বিড়বিড় করছিলাম হঠাৎ সুমা আমার পিছনে দাঁড়িয়ে বলল, গাধি না, লক্ষ্মী বল। ও একটু ছোট আর কি। আমি মুখ ভেঙ্গিয়ে বললাম, হ। তোর ভাইয়ের মেয়ে না, তাই ওর দিকে টানতেছস? আরো টানগা। ও হাসি দিয়ে বলল, দেখো না কি বলে। আমিও হাসি দিলাম। তারপর আবার ওদের দিকে তাকালাম। ইফতি ভাই সুন্দর করে বসে বলল, জি, ফার্স্ট ক্লাস আসছে আমার। আমি পড়াশোনা করতে ভালোবাসি। ইফফাত, আর আর কি ভালো লাগে? এই বলে নিজের চুলগুলো আবার বামকানের নিচে গুজে দিল সে। ইফতি ভাই সেই দিকে তাকিয়ে বলল, লম্বা সিল্কি চুল যখন কারো সুন্দর মুখটি ছুঁয়ে দেয়, আর মুখের ওপর আলোছায়ার খেলা চলে, তা দেখতে অনেক সুন্দর। ইফফাত চমকে তাকালো তার দিকে। দুজনের ঘোর লাগানো দৃষ্টি। হঠাৎ সুনান ভাই কাবাবে হাড্ডি হয়ে টানতে টানতে ভাইয়াকে নিয়ে গেল। সুমা, কাবাব মে ছোট হাড্ডি এয়ার। আমি নাক ফুলিয়ে বললাম, এয়ার হাড্ডি না, শুধু পুরো একটা বড় হাড্ডি, তাও আবার গলায় আটকায় এমন। তারপর আমি ওরে নিয়ে বেরিয়ে গেলাম। ড্রেস পরে রেডি হতে হবে। ঈশা আপুর রুমে গিয়ে আমি বেকুব বনে গেলাম। এই মেয়ে নিজে নিজে নাকি সাজবে? সুমা ব্রু কুচকে বলল, কেন? আমি মুখ বাঁকিয়ে বললাম, তার প্রাণপ্রিয় হাপপেন্ট নাকি তাকে বলেছে কোন পার্লারে না যেতে, তাই সে সব একা একা করবে। মেহেদিও একা পরে বসে আছে। মুনিরা আমাকে ঝাঁকিয়ে বলল, উইটা হাজবেন্ড হবে না? আমি মৃদু হেসে বললাম, না। যেহেতু ওর সব স্বাধীনতা শোষণ করে হালফ করে দিচ্ছে, তাই সেইটা হাপপেন্ট। ওরা খিলখিলিয়ে হেসে দিল, তারপর বলল, আমরা তো তোমার ফুল প্যান্টের অপেক্ষায় আছি, যাও রেডি হও। আমি যেতে যেতে ওদের বললাম, হু হা করেই থাক। রেডি হতে গিয়ে দেখলাম সানিয়া নায়িকা সেজে চোখে মাস্কারা দিচ্ছে। আমি ওর সামনে গিয়ে বললাম, হাসনাত নাকি মাস্কারা লাইক করে না, সাথে আইলাইনারও। সে তাড়াতাড়ি মুছে ফেলল। আর আমি হেসে দিলাম। খয়েরি আর কালো কাতান শাড়ির সাথে চুলগুলো খোলা রেখে রেডি হয়ে গেলাম। আয়নায় নিজেকে দেখে হঠাৎ হাসনাত ভাইয়ের কথা মনে পড়ে গেল। সে মানা করেছিল আমাকে। তারপর নিজেকে হু কেয়ার্স বুঝিয়ে বেরিয়ে গেলাম। বেরুতেই ইফফাতের সাথে দেখা আমার। সে মডেলের মতো দাঁড়ায় সেলফি তুলছে। কালো সাদা জরজেট পরেছে সে। চুলগুলো খোলা। কোমরে আছড়ে পড়েছে চুলগুলো। শাড়ির একপাশে লম্বা আঁচল, আর তা হাত দিয়ে ধরে রেখেছে। এই একটা কাজ আমি পারি না। পুরো শাড়িতে 2 ডজন সেফটি পিন লাগিয়েছি আমি।
তবুও মনে হচ্ছে খুলে পড়ে গিয়ে আমার ইজ্জতের আচার বানাবে। আঁচলটাকেও সেফটি পিন দিয়ে আটকে দিয়েছি আর তারপর কুচি ধরে ধরে হাঁটছি আমি। আর এই ম্যাডাম, মায়াবিনী লাগছে ওকে। কিন্তু আপাতত আমার মন ওকে চেতানোর জন্য আকুপাকু করছে। ওর সামনে গিয়ে বললাম, ইফফাত তোকে পুরো কালো পরীর মতো লাগছে। সে ব্রু কুঁচকে বলল, দুনিয়ায় এত পরী থাকতে কালো পরী কেন? আমি দাঁত কেলিয়ে বললাম, বিয়ে বাড়িতে কালো পরছিস তাই। এখানে কি কারো শোক সভা চলছে? ও কনফিউজড হয়ে তাকালো আমার দিকে। আর আমার মুখে বিশ্ব জয়ের হাসি। তখন মুনিরা এসে আবার খুশির মাঝে এক মুঠো লবণ দিয়ে বলল, কেন ওই যে ঈশা আপুর স্বপ্নগুলো যেগুলো ধ্বংস হচ্ছে, সেই শোকে ও কালো পড়েছে। ইফফাত হাসি মুখে মুনিরার সাথে ক্ল্যাপ করল। আমি হতাশাজনক লুক দিয়ে বললাম, তোর বুদ্ধি ও কি এই গাধার সাথে হাঁটুতে গেছে? তখন সানিয়া কোমর দোলাতে দোলাতে এসে বলল, তোমরা সবকটা ব্যাকডেটেড। আর না হয় বাসন্তী কালার ছাড়া কি কেউ হলুদে এইসব কালারের শাড়ি পরে? যেমন আমি আর ইস্পা আপু। আমি সামনের দিকে তাকালাম। ইস্পা, সিনান আরও ওদের বাকি কাজিনরা বাসন্তী শাড়ি পরেছে। তারপর ভাইগুলোর দিকে খেয়াল হলো আমার। সবকটা লাল পাঞ্জাবি আর সাদা ধুতি পায়জামা পরেছে। ডিজাইন হালকা ভিন্ন হলেও কালার সেইম। আমার এসব দেখে নিজেদের বোকামির ওপর রাগ লাগলো। শুধু আমরা গাধা আহাম্মকগুলো এক একটা এক এক কালার পরে বসে আছি। হঠাৎ মুনিরা আর ওর সমান কাজিনগুলোর দিকে তাকালাম। সাথে সাথে মুখ দিয়ে বেরিয়ে গেল, লে হালুয়া, ইফফাত আমি কোমায় গেলে আমারে তুলিস না। ইফফাত, কেন? ভালো করি দেখ, ওরা লাল সাদা ডালা শাড়ি পরেছে। আর আমরা বাকি গুলারে খুঁজি, দেখ ওদের কি অবস্থা। ইফফাত দুঃখী মুখ করে বলল, তোমারটাও তো মিলে যায়। খয়েরি তো লালের মতনই। কিন্তু আমাকে দেখ, আমি মদন কালো পরে বসে আছি। এরপর আপুদের দেখলাম, ও বাবা, আমাদের বোনগুলো তো লাল নীল পরি সেজেছে। নীল, মেজেন্ডা, কিন্তু দুঃখের কথা হলো ওদের সমঙ্গীরাও বউয়ের সাথে ম্যাচ করে পড়েছে। এখন আমরা দুই গরিব কি করব? না আছে কোন মিতা না সমঙ্গী। যদি দুইজন একরকম পড়তাম একটা ঠিক, কিন্তু দুইটা দুই রকমের জোকার সেজে বসে আছি। হঠাৎ ইফতি ভাইয়ের দিকে চোখ গেল। সে কালো সাদা পরে এসেছে। আমি ইফফাতকে হালকা ঝাঁকিয়ে বললাম, ওই দেখ, তোর ম্যাচিং হয়ে গেল। আর মুড অফ করিস না। সে মৃদু হেসে দিল। এই হাসিটা কি ম্যাচিং হয়েছে তার জন্য, নাকি ম্যাচিংটা ইফতি ভাইয়ের সাথে হলো তার জন্য, কিছুই বোধগম্য হলো না। আমি ইফতি ভাইয়ের কাছে গিয়ে বললাম, আপনাদের তো লাল পরার কথা ছিল। হঠাৎ এত ড্রেস রেখে কালো? আর এই ড্রেস হয়তো আপনারও না। সে মৃদু হেসে বলল, হাসনাত আর তোমার মাঝে অনেক মিল। একেবারে চিলের নজর। এইটা আমার না, আমার ছোট ভাই ইভানের। ও মাত্র 2 বছরের ছোট, তাই ওর ড্রেস হয় আমার। আর আমি কথা শেষ করতে না দিয়ে বললাম, আর আপনি বারান্দা দিয়ে ইফফাতকে দেখেছেন তাই ওর মতো কালোই পরে এসেছেন তা না? তিনি লাজুক হাসি হেসে তাকালো। তখন হঠাৎ কারো রাগী ভয়েস শোনা গেল। আমি পিছনে তাকিয়ে দেখি হাসনাত ভাই। এই পোলা দিন দিন এত কিউট কেন হচ্ছে? লাল পাঞ্জাবি আর সাদা ধুতি পায়জামায় তাকে প্রভাসের মতো লাগছে। আর প্রতিবারের মতো আমি তার ওপর আরেক দফা ক্রাশিত হচ্ছি। কিন্তু উনি আমার দিকে না তাকিয়েই বলল, ইফতি, সিঁড়ির সামনে থেকে সরে গল্প কর। মানুষকে হাঁটার জায়গা দে। এই বলে সে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। আর আমি হাবলার মতো সেই দিকে তাকিয়ে রইলাম। আমি কি স্বপ্ন দেখছি না বাস্তবে? হঠাৎ ইফতি ভাই অবাক হয়ে বলল, হাসনাত ভাই তোমারে কিছু না বলি চলে গেল। আমি মুখ বাঁকিয়ে বললাম, তো আপনার কি? এই বলে আমিও এক দফা তাকে মুখ ভেঙ্গিয়ে প্রস্থান করলাম। আর সে হাবলার মতো তাকিয়ে রইল আমার যাওয়ার পানে। ছাদর ওপর এলাহি কাণ্ড। খুব সুন্দর ভাবে সাজানো, আর সবাই সেজে গুজে সুন্দর করে তাকিয়ে আছে স্টেজের দিকে। কোন ক্যামেরাম্যান আনতে মানা করে দিয়েছে মামা। কারণ এইটা বলে সুন্নতি বিয়ে, আর এই বিয়ে বেশি হয়হুল্লো হবে না। পরশু বরযাত্রী ও নানুর বাড়িতেই আসবে। তবে ভাইয়া নাও আসতে পারে। এখন কথা হলো, বিয়ে আবার সুন্নতি কেমনে হয়? তাহলে বাকিদের বিয়ে কি নফলি হয়েছে?
অবশ্য এইসব ভাবনা অতি আমার নিজস্ব। অন্য কাউকে বলতে গেলে মায়ের একটাও মাটিতে ফেলবে না। তাই নিজেকে নিজে অলি সোয়েল শুনিয়ে হাসনাত ভাইকে খোঁজায় মন দিলাম। হঠাৎ সুনান ভাই সামনে এসে বলল, তোরে কত সুন্দর লাগছে। আমি তো ক্রাশ খেয়ে ফেললাম। আমি মুখে মেকি হাসি ঝুলিয়ে তার দিকে তাকালাম। তাকে ধন্যবাদ দিতেই বাকি কয়েকটা ভাই এসে একইভাবে প্রশংসা করতে লাগলো। কিন্তু আপাতত কোন প্রশংসা আমার কান দিয়ে ঢুকছে না। কারণ হাসনাত ভাই আমারে কিছুই বলল না। কমছে কম আমারে হাতি তো বলতো, অথবা বলতো খারাপ লাগছে। তাও একটা শান্তি লাগতো, কিন্তু সে এইভাবে ঘুমট হয়ে কেন বসে আছে? হঠাৎ তাকে দেখলাম আমি পেন্ডেলের একপাশে বসে সবকিছু উপভোগ করছে আর ফোন টিপছে। আমি তার চোখের সামনে গিয়ে দাঁড়ালাম। সে এমন ভাবে তাকালো যেন সে আমাকে দেখতেই পারছে না। আজব, আমি কি অদৃশ্য হয়ে গিয়েছি? নাকি হাসনাত ভাইয়ের চোখে পড়ছি না? অবশ্য আমি এত বড় একটা মেয়ে, তার চোখে পড়লেও তো সে ব্যথায় পাবে। এইসব ভাবতে ভাবতে কাকলি আপুর পায়ের ওপর সজোরে পাড়া দিয়ে দিলাম। তিনি চিৎকার করে উঠলেন। তারপর বলল, কিরে, চোখ কি হাতে নিয়ে ঘুরতেছিস তুই? আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, তার মানে তুমি আমাকে দেখছো? আমি অদৃশ্য হয়নি। আপু ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল, দেশি গাঁজা ফুকা শুরু করছস কখন থেকে? ইটস বেড হেভিড। আমি হতাশাজনক লুক দিয়ে ভাবলাম, ওইসব ছাইপাশ খায় না আমি, তবে মনে হচ্ছে অতিস্তত্বর খেতে হবে আমাকে। আমি হাসনাত ভাইয়ের গা ঘেঁষে ধূপ করে বসে পড়লাম। আর অনুষ্ঠানে মন দিলাম। জয় ভাই আপুর হাত ধরে স্টেজে উঠল। তাদের মধ্যে মিষ্টি খুনোশুটি চলছে সেইখানে। কাকলি আপু ভাইয়াকে খুঁচিয়ে বলল, জয় ভাই থেকে শিখ কিছু। কতটা রোমান্টিক উনি। আর তুমি এই বলে মুখ ভেঙ্গালেন আপু। ভাইয়া নিরীহ গোবেচারার মতো করে বলল, আরে আমিও তো চাই তোমার সাথে রোমাঞ্চ করি, তোমাকে কোলে করে স্টেজে তুলি। কিন্তু কি করব বল? তোমাকে তো আলগাতে পারবো না আমি, আমার কলিজার ছিলকা। আপু রেগেমেগে এমন এক লুক দিল। ভাইয়া চুপসে গেল। আপুর লুক দেখে মনে হচ্ছে আপু লবণ মরিচ ছাড়াই ভাইয়াকে খেয়ে ফেলতে চায়। তবে আমি ভাবলাম আপুকে বলতে যে ভাইয়াকে খেলে লবণ মরিচ দিয়েই খেতে, না হয় মজা পাবে না। আমি এইসব ভাবতে ভাবতে আমার পাশের জনের দিকে তাকালাম। মহাশয় ফোনে লুডু স্টার খেলছে। আমার জীবনটা সাপলুডুর সিঁড়িতে আটকিয়ে তুমি লুডু খেল। আমি তার ফোনে আবার উকি দিতেই সে তার ফোনটায় আমাকে দিয়ে দিল। আজব, হাসনাত ভাই কি কথা না বলার কসম খেয়েছে আজকে? নাকি আমাকে এতটা খারাপ লাগছে যে তাকাতেই ইচ্ছে হচ্ছে না তার? আমি তার ফোনটা তার হাতে দিয়ে ধুপোধুপিয়ে নিচে চলে এলাম। সবকটা পিন খোলো শাড়িটাকেই আছাড় দিলাম কয়েকটা। যার জন্য সাজলাম সেই তাকালো না। হাসনাত ভাইয়ের উল্টাপাল্টা কথার চেয়ে কথা না বলে থাকাটা কত বড় যন্ত্রণাদায়ক সেইটা এখন মনে হচ্ছে আমার। আমি লাল গাউনটা পরলাম। চুলগুলো ফ্রান্স বেনি। হাতে ঝুমকো চুড়ি, যাতে আমি হাঁটলে এত জোরে শব্দ হয় যে তার চোখ শুধু আমার দিকেই পড়ে। আর এরপর গরু ডাকলেও আমি কষ্ট পাবো না। ঠোঁটে লাল লিপস্টিক দিলাম আমি। আর চোখে হালকা সাজ। যদিও মুনিরা সাজিয়ে দিয়েছে আমাকে। কারণ এইসব পারি না আমি। পায়ে নুপুর দিয়ে আবার ছাদে চলে এলাম। রুনুঝুনু আওয়াজে সবাই আমার দিকে তাকালো। সুনান ভাই তো হা হয়ে তাকিয়ে আছে। আমার তাকে বলতে ইচ্ছে হচ্ছে, সুনান ভাই আপনি কি জানে মাছি আপনার মুখকে ঘর বাসা ভেবে ফেলেছে। সবাই আমাকে আরেক দফা প্রশংসা করতে লাগলো। সুনান ভাই তো হাসতে হাসতে বলল, তোর ওপর আমি জোরে সোরে ক্রাশ খেলাম আবারও। আমার এবার কি হবে? আবার কয়েকজন তো আরো এগিয়ে। ওরা তো আরো কিসব উল্টাপাল্টা কথা বলতে লাগলো। আমার বিষয়টা একদমই ভালো লাগছে না। যার জন্য এত কিছু সেই শুধু চুপ। এইসব ভাবতে ভাবতে স্টেজে উঠলাম। সাথে বাকি সবাইও। ইফতি ভাই আর ইফফাতকে হাসাহাসি করতে দেখলাম। জীবনটা আসলেই আমার ফুচকার মতো বেদনাময়। বাইরে সব ঠিক, ভিতরে খালি। হঠাৎ হাসনাত ভাইকে দেখলাম একপাশে বসে সিগারেট টানতেছে। বোঝাই যাচ্ছে সে এইসব খেতে অভ্যস্ত নয়। কিন্তু তাহলে খাচ্ছে কেন সে? চোখ দুটি লাল হয়ে আছে তার। মনে হচ্ছে কান্না করেছে। কিন্তু কেন? বুকের ভিতর মোচড় দিচ্ছে আমার। ওনার এই হাল মেনে নেওয়ার সাধ্য নেই আমার।
যেই তার কাছে যাব সে উঠে চলে গেল। স্টেজে কেক খাইয়ে নামার সাথে সাথে কাকলি আপুর 4 বছরের পিচ্ছিটা বলল, আন্টি নানু নিচে ডাকছে তোমায়। আমি অবাক হয়ে তাকালাম। আম্মার আবার কি হলো এখন, কিসের ডাকাডাকি? তবুও মন খারাপ করে নিচে নেমে যেই এদিক ওদিক তাকাতে লাগলাম। একটা শক্ত হাত টেনে আমাকে মামির রুমে নিয়ে দরজা লাগিয়ে দিল। আমি ভয়ে চিৎকার দেওয়ার আগে সে আমার মুখ চেপে ধরে লাইট জ্বালিয়ে দিল। আমি অবাক হয়ে সামনে তাকালাম, হাসনাত ভাই। লাল লাল চোখে তাকে অনেক কিউট লাগছে। সে আস্তে আস্তে মুখ থেকে হাত সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, এই সব পাল্টা তুই? আর এইটা পর বলে আমার নিল একটা থ্রিপিস আমার দিকে এগিয়ে দিল। আমি ফ্যালফ্যালিয়ে তাকিয়ে বললাম, এইটা কোথায় পেলেন? সে অন্যদিকে তাকিয়ে বলল, তোর ব্যাগ থেকে। আর সব ড্রেস থেকে তোর বাজে গন্ধটা আসে। তুই পারফিউম লাগাস না কেন? আমি বুকের ওপর আড়াআড়িভাবে হাত গুজে বললাম, তো আপনি আমার ড্রেস ধরার কষ্ট করতে গেলেন কেন? আর নাকের কাছে বানিতে গেলেন কেন? তিনি অন্যদিকে তাকিয়ে ঘাড়ে হাত দিয়ে বলল, কিসব পরে ঘুরতেছিস? কোরবানির গরুর মতো লাগছে তোরে। আর তাই আমার দায়িত্বের মধ্যে পড়ে তোকে ভালো ড্রেস পরানোর। আমার হাসি পেল তার এইসব কথায়। এইসব কথা এতক্ষণ শুনিনি দেখে মনে হচ্ছিল যে আমি ভিনগ্রহে আছি। সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, হাসছিস কেন? আমি মৃদু মাথা ঝাঁকিয়ে বললাম, না, কি হবে? তারপর সে আমার হাতের চুড়িগুলো খুলতে খুলতে বলল, এই গরুর ঘণ্টাগুলো না পরতে মানা করছি তোরে। তাও কেন পরিস? আর নুপুরও কেন পরবি তুই? সব খোল। আর এইটা পরে আয়। তারপর নিজের দিকে দেখিয়ে বলল, দেখ, তোর বলে ম্যাচিং পরার শখ। আমি নীল একটা পরেছি, পাঞ্জাবি। আমি অবাক হয়ে বললাম, আপনি জানলেন কিভাবে যে আমি ম্যাচিং পরব? আর আমি শাড়িটাও তো খুলে ফেলেছি। সে মুখ ভেঙিয়ে বলল, ভালো খুলে ফেলেছিস। তোকে বান্দরের মতো লাগছিল। তাও আবার লেজ ছাড়া। আমি কোমরে হাত গুজে বললাম, কি? নিজেকে কেমন লাগছে দেখেছেন শালা নীল কুমির? সে মুখ ভেঙিয়ে বলল, আমি তো হ্যান্ডসামি। যাই সুন্দর কোন মেয়ে পায় কিনা দেখি, তুই আয়। এই বলে সে বেরিয়ে গেল আর আমি বিড়বিড়িয়ে বলে উঠলাম, শালা তোর গায়ে বিছুটি পাতা ছিটিয়ে যদি তোরে জম্বা ডান্স না করাই তো আমার নামও রোদেলা না। নীলের ওপর সাদা ড্রেসটা পরে নিলাম ঝটপট, সাথে মুক্তচুরি জোড়া। হাতে আয়নাওয়ালা রিংটা পরে আবার ছাদের উদ্দেশ্যে রওনা হলাম। ছাদের কাছেই কাকলি আপু আর মেঘলা আপু বসে আছে। আমাকে দেখে চোখ ছোট করে তাকালো দুজন। আমি হালকা ইতস্ততভাবে যেই ওদের ক্রস করব, মেঘলা আপু হাত ধরে ওদের পাশে বসিয়ে দিল। আমি হালকা ঢুক গিলে ওদের দিকে তাকালাম। আজব এইভাবে তাকিয়ে আছে কেন, মনে হচ্ছে আমি কোন গিনিপিগ। এখনই ওরা আমার ওপর ওদের এক্সপেরিমেন্ট করবে। আমার সকল চিন্তার অবসান ঘটিয়ে মেঘলা আপু বলল, তুই কি এইখানে অনুষ্ঠান এনজয় করতেছিস নাকি ফ্যাশন দেখাচ্ছিস? এত ড্রেস কেন তোর পরা লাগে? আমি আমাতা আমাতা করে বললাম, আসলে আপু আমি কমফোর্টেবল ফিল করছিলাম না তাই। ও আমার দিকে সহির দৃষ্টি নিক্ষেপ করে রইল। তখন আচমকা কাকলি আপু বলে উঠল, তুরিমি এতক্ষণ কই ছিলা? সুনান ভাইও ছিল না। আমি ফ্যালফ্যালিয়ে তাকিয়ে, আপু আমি তো ড্রেস চেঞ্জ করছিলাম। আর উনি ছিল কি ছিল না তাতে আমার কি? তখন কাকলি আপু হঠাৎ আমার হাত ধরে বলল, দেখ রোদেলা, আমি আমার ভাইয়াকে চিনি। ও রোজ ক্রাশ খাই আর ফ্ল্যাটিং করে মেয়েদের সাথে। কিন্তু ও সিরিয়াস না। এখন তুরিমিও যদি ওর সাথে অবুঝ হয়ে যাও, তো পরবর্তীতে অনেক প্রবলেম দেখা দিবে। আর তুরিমি তো জান তোমার আব্বু আর আমার আব্বু একজন অন্যজনকে সহ্য করতে পারে না। আর আমি চাই না আম্মু আর আন্টির সম্পর্ক খারাপ হোক। আমি যেন আকাশ থেকে পড়লাম, মনে হচ্ছে এতক্ষণ সেমিকোমায় ছিলাম আর এই মাত্র জ্ঞান এসেছে আমার। সব কথা যেন মাথার ওপর দিয়ে সাইসাই করে ওড়ে গেল। আমি চরম বিস্ময় নিয়ে আপুর দিকে তাকালাম আর আমার বোন খুবই স্বাভাবিকভাবে তাকিয়ে আছে, যেন সে অনেক আকাশ বাতাস চিন্তায় ব্যস্ত। আমি তাকে আর ঘাটালাম না, আবার এমন কিছু বলবে হয়তো আমার সহ্যের বাইরে হবে। আমি কাকলি আপুর দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে বলল, আপু আপনি কি বলছেন এইসব? আমি কিছুই বুঝতে পারছি না। আপু হালকা অবাক হয়ে বলল, তুমি কি বুঝো না নাকি নাটক করছো?
তুমি সুনান ভাইয়ের সাথে প্রেম করছো আর তাকে দেখানোর জন্য এতবার ড্রেস চেঞ্জ করছো। আর এতক্ষণ তার সাথেই কাটিয়ে আসছো। আর হঠাৎ মেঘলা আপু কথা বলে উঠল, সে গম্ভীরভাবে বলল, ওর সাথে সুনান ভাইয়ের কোন সম্পর্ক নেই। আমি আমার বোনকে চিনি। ওর সাথে অন্য কারো নাম মিলালে হয়তো আমি মেনেও নিতাম, কিন্তু এইটা আমি জীবনেও মানব না যে সুনান ভাইয়ের সাথে ওর কোন সম্পর্ক আছে। কাকলি আপু হয়তো কিছুটা অপমান ফিল করলো। হাজার হোক তারই তো ভাই। আর তার একটা খুব বদভ্যাস আছে, আর তা হলো নিজেকে রাইট প্রমাণের জন্য গলাবাজি আর উল্টাপাল্টা প্রমাণ। আর অন্যদিকে মেঘলা আপু হলো প্রচণ্ড ঘাড়ত্তারা। সহজে কোন সিদ্ধান্ত নিবে না সে। কিন্তু যখনই নিবে উইটা থেকে এক চুলও নড়বে না ও। কাকলি আপু প্রায় ক্ষিপ্ত হয়ে বলল, মেঘলা, তুমি বুঝছো না। আমি তোমার বোনকে খারাপ বলছি না। শুধু বলছি বয়সটা ভালো না। ও করলে ও করতে পারে। আর আমার ভাইয়াও তো দেখতে খারাপ না। আপু অবিচল হয়ে বলল, ভালো খারাপ জানি না আমি। তবে আমি জানি এইটা ও করে না। কাকলি আপু অধৈর্য হয়ে বলল, মেঘলা, তুমি ছোট থেকেই এমন একঘুরে। তখন ইমা আপু ওদের মাঝখানে এসে দাঁড়ালো, তারপর বলল, কে ছোটবেলা থেকে কেমন আমি জানি। তোদের এখন এইসব নিয়ে চিন্তার দরকার নেই। আর কে কার সাথে কি করলো সেইটা এই বিয়েবাড়িতে বলার দরকার নেই। যে যার মতো কাজ কর। এই বলে তিনি কাকলিয়াপুর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। আমি ভূতের মতো তাকিয়ে রইলাম সেদিকে। হঠাৎ মেঘলা আপু কাঁধে আলতো হাত দিয়ে বলল, হাসনাত ভাইয়ের সাথে কি চলে? আমি হালকা ঢুক গিলে তাকালাম। এই জন্যই হয়তো বড় বোনকে মার পড়ে ধরা হয়, কারণ তাদের নজর সর্বত্র থাকে। আমি আমাতা আমাতা করে বললাম, কি চলবে? ঝগড়াই তো চলে। ও হালকা হেসে বলল, ছেলে হিসেবে খারাপ না উনি। সুনান ভাই থেকে হাজার গুণ ভালো। কাকলি ওর ভাইকে দেখছে, কিন্তু আমি হাসনাত ভাইয়ের পাগলামিগুলো দেখছি। আমি ওর দিকে তাকিয়ে মেকি হাসি হেসে, আরে উনি তো এমনিতেই পাগল। ভালো কোনোদিন ছিল। আপু এখনো সেইম লুক দিয়ে আছে। গলা শুকিয়ে আসছে আমার। ও কোনোদিন প্রেম করেনি। আর আমি এই বয়সে এত কাহিনী শুনলে নির্ঘাত আছাড় দিবে। তখনই ইফফাত হাত ধরে টানতে টানতে নিয়ে গেল স্টেজে ওঠার জন্য। আর আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। স্টেজে ওঠে ঈশা আপুকে কেক খাওয়াতে খাওয়াতে হঠাৎ ঈশা আপু বলল, সুনান ভাই নাকি তোমাকে অনেক ভালোবাসে। চাইলে ওনার সাথে প্রেম করতে পার। উনি অনেক ভালো। আমার মেজাজ এখন চরমভাবে বিগড়ে আছে। ইচ্ছে করছে এই ঈশাকে তুলে স্টেজ থেকে ফেলে দিই। তিলকে কিভাবে তাল বানায় এই মেয়ের চেয়ে ভালো যেন কেউ জানে না। একটা কথা কোথায় থেকে কোথায় নিয়ে গিয়েছে সে। আমি দাঁত কটমটিয়ে বললাম, নিজের বেশি ভালো লাগলে গলায় ঝুলিয়ে বসে থাক। অন্যকে কেন বল, নাকি জীবন ভাইয়ের জায়গায় সুনান ভাইরে শাদি মুবারক করবা, আর একবার ভেবে দেখ। এখনো সময় আছো। এই বলে আমি স্টেজ থেকে নেমে এলাম। মেজাজ অতিরিক্ত খারাপ আমার। রেলিং এর পাশে দাঁড়িয়ে বাইরে চোখ রাখলাম। জীবনটা রুটির মতো তেনাত্তানা হয়ে গেছে। না হয় যাকে আমি ভালোবাসি সে বোঝে না কিছুই। আর অন্যরা অনেক কিছু বুঝে যায়। আজ কেন যেন চোখ ফেটে কান্না আসছে। হঠাৎ হাসনাত ভাই আমার পাশে দাঁড়িয়ে হাতে একটা কোপ ধরিয়ে নাক টেনে বলল, এতক্ষণ পর শুনছিস? আমি তো অনেকক্ষণ ধরে শুনতেছি। আমি অধৈর্য হয়ে বললাম, কিন্তু ওকে নিয়ে আমি এইসব কোন চিন্তা করি না। সে শান্ত কণ্ঠে বলল, এইসব বাদ দে। এই বলে সেও তার দৃষ্টি শূন্যে রাখল। তারপর হঠাৎ আমার হাত ধরে বলল, প্লিজ ওর সাথে আর কথা বলবি না তুই। প্লিজ রিকোয়েস্টটা মানবি তুই, কথা দে আমার। এইসব সহ্য হয় না আমার। আমার 3 বছরের সাধনা এইসব বাচ্চামো করে ধ্বংস করিস না। প্লিজ, আর মাত্র 1 বছর। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, কি 3 বছর আর 1 বছর? সে অন্যদিকে তাকিয়ে বলল, কিছুই না। তারপর অন্যদিকে তাকিয়ে বলল, আঙ্কেলের তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, তাই না? ভার্সিটিতে পড়বি তুই। আমি অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে। হাসনাত ভাই কি পাগল হয়ে গেছে কিসের মাঝে কি বলে? আমি হাসনাত ভাইয়ের দিকে তাকিয়ে, ভাইয়া কি বলেন বুঝি নাই। সে হুট করে বলল, গান শুনবি? আমাকে যেন কেউ কারেন্টের শক দিয়েছে, এইভাবে চমকে উঠলাম আমি। যেই মানুষকে সারাদিনে একটা গান গাইতে বললে সে গান গায় না।
সে আজকে নিজে নিজে গান গাইবে বলল। আমি গার কাত করে বললাম শুনান। সে হাত ধরে আমাকে সিঁড়িতে নিয়ে বসিয়ে দিল, তারপর আমার পায়ের কাছে বসে পড়ল। তারপর সে গান ধরল। এক এক গানের এক এক লাইন বলে সে চলে গেল। আমার আজ কেন যেন ইচ্ছে হচ্ছিল তাকে একটু ধরি, কিন্তু কেন যেন আমার ভিতর জোরতাযুক্ত ফিল আসছে। আমি সেইখানে বসে রইলাম। হঠাৎ মুনিরা আমার পাশে বসে বলল, হাসনাত ভাই আজকে কান্না করছে কেন? আমি অবাক হয়ে তাকালাম, তারপর বললাম, তোর হাসনাত ভাইয়ের চোখের পানি বেড়ে গেছে তো, তাই ঝরঝরিয়ে পড়ে যাচ্ছে। মুনিরা আমার চেহারা দিকে তাকিয়ে আর কিছু বলল না। আমি ঘুমাতে চলে যাব ভেবে যেই রুমে যাব দেখি হাসনাত ভাই হাঁটুমোড়ে বসে আছে। আমি তার সামনে বসতেই সে চোখ তুলে তাকালো, তারপর বলল, জীবন ভাইয়ার হলুদের ড্রেস, ছেলেদের সাদা পাঞ্জাবি আর মেয়েদের মেজেন্ডা ড্রেস, যার যেইটা ইচ্ছা, শাড়ি, গাউন। আর আমি চাই তুই। আমি তাকে কথা শেষ করতে না দিয়ে বললাম, আমি গাউন পরব। সে আনমনে হেসে দিল। তাকে কেমন অদ্ভুত দেখাচ্ছে, চোখ লাল আর মুখে হাসি। তারপর বলল, ঠোঁটে লাল লিপস্টিক দিস না আবার, কাকের লাল ঠোঁটের মতো দেখাই। আমিও ফিক করে হেসে বললাম, তোমাকে সাদা পাঞ্জাবিতে ছেলে বিধবার মতো লাগবে। সে মুখ বাঁকিয়ে বলল, কচু, আমাকে হিরোদের মতো লাগে। ইস্পা বলেছে। মুহূর্তেই আমার ইচ্ছে হলো তার চুলগুলো ছিঁড়ে উড়িয়ে দিই। দাঁত কটমটিয়ে বললাম, আমি কালকে শাড়িই পরব, তাও নায়িকাদের মতো করে। তারপর দেখব ছেলেরা শুধু আমারই দেখবে। হু। সে দাঁত কটমটিয়ে বলল, তুই শুধু পড়িস, তোরে ফুফির পুকুরে চুবিয়ে মারবো আমি। আমি ঠেলে রুম থেকে ধাক্কিয়ে বের করতে করতে বললাম, দেখা যাবে আমার বুঝি হাত নেয়। এই বলে তাকে বের করে দরজা লাগিয়ে দিলাম। সে দরজায় পরপর কয়েকটা লাথি দিয়ে চলে গেল। আমার ইচ্ছে হচ্ছে একে খালামনির পুকুরে মাছের খাবার হিসেবে দিয়ে দিতে। শালা বজ্জাত ডেভিল। সকালের স্নিগ্ধ মিষ্টি আলোয় ঘুম ভাঙল আমার। কালকে রাতে সবার আগে ঘুমিয়েছি আমি, তাই হয়তো অনেকটা ফ্রেশ লাগছে আমার। চোখ খুলে দেখলাম ইফফাত গুনগুনিয়ে গান করছে আর চুল মুছছে। পেহেলা নেশা। গান গাইতে গাইতে তোয়ালেটা বারান্দায় মেলে আমার পাশে বসে পড়ল। আমি আড়মোড় ভাঙতে ভাঙতে বললাম, তুই এত সকালে গোসল করতে গেলি কেন? ইফফাত, আরে আপু নাস্তা করে বড় ফুফির বাসায় যেতে বলেছে আমাদের, তাই আর্লি করে ফেলেছি। আমি মুখ ভেঙ্গিয়ে বললাম, তো আমরা তো ওইখানে পুকুরে গোসল করব। জেরিন আপু তো তাই বলল। সে মন খারাপ করে বলল, এখন তো তোমরা আমাকে বলো নাই কেন? আমি মুখ ভেঙ্গিয়ে উঠতে উঠতে বললাম, তো তুই নতুন বউয়ের মতো সকাল সকাল গোসল করে বসে আছিস কেন? বলার সাথে সাথে পিঠে ধুমাধুম। এই পাটকাঠি মেয়ের গায়ে জোরে তো কম না। আমি পিঠ মালিশ করতে করতে বললাম, তো আর কি বলবো তোরে? ইফফাত, থাক, এমনিতেও পুকুরে গোসল কষ্টকর। আমি মুখ ভেঙ্গিয়ে বললাম, হু আঙুর ফলটক। সে আমারে আবার দৌড়াতে লাগলো আর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বেরোতেই সেজো খালামনি আমাকে ধরলো আর বলল, তুই বলে প্রেম করতেছস? আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, কার সাথে? তখন খালামনি আমাকে আরো অবাক করে দিয়ে বলল, সুনান আর আলভি দুইজনের সাথে নাকি করতেছস? আমি যেন আকাশ থেকে পড়লাম। আরে এরা কি রাতে সস্তা গাঁজা খাইছিল? কি বলে এইসব উল্টাপাল্টা? আমি ব্রু কুঁচকে বললাম, কে বলল তোমারে এইসব? সে সাবলীল ভাবে বলল, এইসব কথা বাতাসের আগে ছাড়ায়। আর কে বলবে? তোর মেঝো মামি তো সবাইকে বলল কাল রাতে। আমার ইচ্ছে হচ্ছে এই মহিলাকে তেলাপোকার মাঝখানে ছেড়ে দিতে। ঘরের খের পরের মোষ কেন তাড়ায় সে? শুধু আমার সাথেই এই মহিলা এমন করে কেন আজব? মেজাজ খারাপ করে যেই বেরুতে যাব মুনিরাদের দেখলাম সবার জন্য চিপস আর কোক আনতে দিয়েছে তারা। আর আলভি আর আদি কমিশন নিচ্ছে কিনে দেওয়ার। ওদের সামনে হাত আড়াআড়িভাবে গুজে দাঁড়িয়ে বললাম, তোদের লজ্জা শরম কি নাই একটুও? নাকি সব বিক্রি করে শাম্পাপড়ি আর কটকটি খেয়েছিস তোরা? ওরা অবাক হয়ে বলল, কেন কি করলাম আমরা? আমি হতাশাজনক লুক দিয়ে বললাম, ওরা চিপস কেনার টাকা দিচ্ছে তোদের। কই তোরা ছোটবোনদের কিনে দিবি? তা না তোরা আরো কিনে দেওয়ার কমিশন নিচ্ছস। এই বলে ওদের ছাড়িয়ে বেরিয়ে গেলাম।
এত জাতের নমুনা সব যেন এইখানেই বসে আছে। নিচে কিচেন এগিয়ে দেখলাম রাতের খাবারগুলো গরম করে দিল মামি। মেরির আপুরা আর আম্মুদের জন্য একরকম আর বাচ্চাদের জন্য অন্যরকম। তবে আমি কোন এঙ্গেলে বাচ্চাদের ভিতর পড়লাম বোঝা গেল না। কিন্তু কিছু বলতে ইচ্ছেও হলো না, কথায় কথা বাড়ে। হঠাৎ সুনান ভাই আর তার সার্গেদ আলভি, আদি, সাদাত ওরা প্রবেশ করলো। সুনান ভাই ধূপ করে আমার পাশে বসতে বসতে বলল, কিরে ঢঙ্গি, তুই নাকি ওদের লজ্জাহীন বলেছিস? আমার এমনিতে মেজাজ গরম হয়ে আছে, তার উপর আবার এইসব কথার আগে মনে হচ্ছে পুরো শরীর জ্বলছে। ইচ্ছে হচ্ছে ওর বড় নাকটা ফাটিয়ে দিই। কিন্তু আবার সবাই আমাকেই ফাটানাকের বোন বলবে, তাই মনের ইচ্ছে মনে রেখে দিলাম। তারপর মৃদু হাসি মুখে ঝুলিয়ে বললাম, ভাইয়া সাপকে লম্বা আর ব্যাঙেকে বেটে বলা যেমন সত্য, তেমন ওরা লজ্জাহীন সেইটা সত্য। এই বলে ওখান থেকে বেরিয়ে এলাম। রাস্তায় কাকলি আপু ব্রু কুঁচকে আমার দিকে তাকালো। পাত্তা দিলাম না। হাঁটতে হাঁটতে হাসনাত ভাইয়ের রুমের দিকে গেলাম। রাস্তায় মামির সাথে দেখা হলো আমার। আমি থমকে দাঁড়ালাম। আমাতা আমাতা করতেই মামি আমার গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, হাসনাত এখনো ঘুম থেকে ওঠে নাই, চাইলে ডেকে দিতে পারি। সেই বলে স্বাভাবিক হেসে তিনি কিচেনের দিকে চলে গেল। হাসনাত ভাইয়ার আম্মু কত ভালো। অবশ্যই আমার বড় মামিও সেইম। ওনাদের মাইন্ড অনেক ব্রড। ওনারা ভাইবোন বলতে ভাইবোনই বোঝে। কিন্তু মেজমামি, ওনার কাজই তো সন্দেহ করা আর ওর আম্মাকে গিয়ে উল্টাপাল্টা লাগানো। আর আমাদের আম্মাগুলো, এইগুলো জারতার কথা বিশ্বাস করার রোগ আছে। এইসব ভাবতে হাসনাত ভাইয়ের রুমে গেলাম। উপুর হয়ে ঘুমাচ্ছে সে। এতক্ষণ ধরে কে ঘুমায় আজব, এইসব ভাবতে ভাবতে তার পাশে বসে আনমনে তার দিকে তাকালাম। সত্যি ঘুমালে তাকে অনেক কিউট লাগে। একপাশে মুখটা দৃশ্যমান, মনে হচ্ছে হাসছে সে, পুরো বাচ্চাদের মতো। তার চুলগুলোই হাত বুলাতে ইচ্ছে হচ্ছে এখন আমার। এ কেমন অনুভূতি! আস্তে আস্তে তার চুলে হাত দিলাম আমি। কতটা সিল্কি, একদম মেয়েদের মতো। হঠাৎ সে চোখ খুলতেই আমি তাড়াহুড়া করে দাঁড়িয়ে গেলাম। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার হাত পা কাঁপছে। ইয়া আল্লাহ, এখনই কেন তার উঠতে হবে? আর কয়েক মিনিট পরে উঠলে কি এমন হতো? আমি বেরিয়ে যেতে নিলেই বলল, কিরে, আমাকে টাকা দিবি না? আমি অবাক হয়ে বললাম, কিসের টাকা আবার? সে মুচকি হেসে বলল, কেন, এতক্ষণ যে আমার থেকে জিজ্ঞেস না করে স্ক্যান করছিলি আমাকে, তার জন্য। আমার লজ্জায় ইচ্ছে হচ্ছে কপুরের মতো উবে যায়। আমি লজ্জাভরা কণ্ঠে বললাম, মামি আমাকে পাঠিয়েছে তোমাকে ডাকতে। না হয় আমার এত সুন্দর পা কোন দিন এখানে আসার কষ্ট করতো না। সে ডান পাশের ব্রু হালকা উঁচিয়ে বলল, ওহ তাই নাকি? তারপর বিড়বিড়িয়ে, এতদিনে একটা কাজের কাজ করেছে এই মহিলা। আমি ব্রু কুঁচকে বললাম, কি বললেন? হাসনাত, সব কেন তোর শুনতে হবে? হাতির মতো কুলো কান নিয়ে দুনিয়ায় আসছিস কেন? মেয়ে মানুষের এত বড় কান মোটেও সুন্দর লাগে না। তোর জামাইকে বলবি যাতে সার্জারি করে কেটে ফেলে কিছুটা। আমি তেরে তার পাশে বসে বললাম, কি আমার কান হাতির? নিজের গায়ের চামড়া দেখেছো? গন্ডারের মতো দেখায়। হাসনাত, কি? তোরে তুলি আছাড় দিব আমি এখন? ভুলোভাল কথা শুধু সব তোর। হঠাৎ এদিক ওদিক তাকিয়ে আমি তার ফোনটা হাতে তুলে বললাম, এইটা আছাড় দিয়ে দিব আমি এখন। আমাকে তো আর তুমি তুলতে পারবা না, আমি অনেক ভারী। এই বলে ফোন নিয়ে দুষ্টুমি করতে করতে হঠাৎ ফোনের স্ক্রিনে হাত পড়তেই ফোন বেজে উঠল। আর তাতে আমার ভয়েস। আমি তার সাথে ঝগড়া করছি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে আমাতা আমাতা করতে লাগলো। আমি কোমরে হাত গুজে বললাম, আমার নামে বিচার দিতে প্রমাণ রাখছো তাই না? হঠাৎ তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে হেসে বলল, যা, এই জন্যই রাখছি। এখন যা এখান থেকে, কেউ দেখলে এখন তোর সাথে আমাকে, আমার আর বিয়েও হবে না। আমি ব্রু কুঁচকে বললাম, আপনি কতটা স্বার্থপর। আমার সমস্যা হতে পারে সেইটা নিয়ে না ভেবে নিজের কথা ভাবছেন। এই বলে রেগে যেই বের হব সে বলে উঠল, সব সময় শাব্দিক অর্থ চিন্তা না করে ভাবগত অর্থ চিন্তা করা খুবই দরকার। আমি তার কথার আগামাথা কিছুই বুঝলাম না। এমনিতেও ছেলেটা ইদানিং পাগল হয়ে গিয়েছে।
তাই আর এইসব নিয়ে চিন্তা না করে রেডি হতে গেলাম আমি। ইফফাত লেমন কালারের একটা সিপনের থ্রি পিস পরেছে, সাথে কাচের চুড়ি। ওকে সিম্পলেই অনেক অসাধারণ লাগে। হঠাৎ ওড়না ঠিক করতে করতে বলল, ইফতি ভাই অনেক ভালো তাই না আপু? আমি তার দিকে তাকিয়ে হালকা মুচকি হেসে ওকে ধাক্কা দিয়ে বললাম, কিরে মনে বেশি ধরেছে? সে আমাতা আমাতা করে বলল, আরে কি বল, এমনিতেই বললাম। এই বলে সে তাড়াতাড়ি বেরিয়ে গেল। আর আমি সেদিকে তাকিয়ে হাসতে লাগলাম। আমি আকাশি কালার একটা থ্রি পিস পরলাম, সাথে সিম্পল একটা সেট, হাত গলা কানের, হুয়াট স্টোন। এরপর হালকা সেজে বেরিয়ে আবার হাসনাত ভাইয়ের রুমে গেলাম। উকি দিয়ে দেখলাম সে পারফিউমে গোসল করতেছে। আজব, এত বেশি পারফিউম কেন লাগে তার? হঠাৎ সে আয়নার দিকে তাকিয়েই বলে উঠল, তুই কি ইন্দুর? ইন্দুরের মতো লুকিয়ে দেখছিস কেন? এই পোলারে কি করতে মন চায়? মনে হয় যেন জীবজন্তু সব তার আত্মীয় স্বজন আমাকে এক এক সময় এক একটা বানিয়ে দেয় সে। তোরে হাসনাত একদিন বাগে পায় আমি সত্যি সত্যি সুন্দরবনে ছেড়ে আসব। তোর গোষ্ঠীর সাথে থাকিস তুই। এই সভ্য সমাজের জন্য তৈরি হসনি তুই। এইসব বিড়বিড় করতেই হঠাৎ সে বলল, আমি এই সমাজের জন্যই। তবে তুই হয়তো ওদের সমাজের। ওদের মানে কাদের জানিস তো? ওই রাতে যাদের নাম ধরলে ঘাড় মটকে দেয় তাদের। আমি চমকে তার দিকে তাকালাম। সে এতক্ষণ তো আয়নার সামনে ছিল, হঠাৎ আমার সামনে কিভাবে প্রকট হলো? আমার তো এই ছেলেকে মানুষই মনে হয় না। আজকাল কি বলে নিজেও জানে না। তারপর ওর এই লুক আমাকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমি তাড়াতাড়ি বললাম, তাড়াতাড়ি আসেন, সবাই রেখে চলে যাবে গা আপনারে। এই বলে তাড়াতাড়ি ওনার সামনে থেকে চলে এলাম। নিচে নেমে দেখলাম আপুরা সবাই রেডি। আমাদের জিনিসপত্র সবকিছু সকালে পাঠিয়ে দিয়েছে। সবার হাতে নিজেদের অনুষ্ঠানে পরার জন্য ড্রেসের একটা একটা ব্যাগ। মুনিরা আর সানিয়া ওদের জিনিসপত্র আমার ব্যাগে দিয়ে দিয়েছে। আমার ব্যাগটা ভারী হয়ে গিয়েছে এই কারণে। মেয়েগুলোকেও দেখা যাচ্ছে না, পেলে মাইল লাগাবো কয়েকটা। এইসব ভাবতে ভাবতে নিচে নামার সাথে সাথে সুনান ভাই আমার দিকে ভ্রু নাচিয়ে তাকালো। আমি হালকা ইতস্তত হয়ে তাকাতেই দেখলাম হাসনাত ভাই আমার সামনে দাঁড়িয়ে সুনান ভাইয়ের দিকে সহির দৃষ্টি নিক্ষেপ করে আছে। সুনান ভাই তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেলল। হাসনাত ভাই আচমকা আমার হাত ধরে টানতে টানতে ইফতি ভাইয়ের পাশে নিয়ে গিয়ে দাঁড় করে দিল। আমি চরম অবাক হয়ে তার দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে বলল, ইফতি, সারাক্ষণ যাকে ভালোবাসো তারে পাহারা দেওয়ার দরকার নাই, সাথে সাথে বোনকেও পাহারা দেওয়া দরকার। ইফতি ভাই হঠাৎ চরমভাবে বিষম খেল। সে কাশতে শুরু করলো জোরে সোরে। বেচারাকে এত জোরে ঝটকা দেওয়ার কি খুব দরকার ছিল? বেচারা তার গাড়ি তো 3G স্পিডে চালাচ্ছিল। এই হিটলার তো তার গাড়িকে আরো বাড়িয়ে 10G স্পিড দিয়ে দিল। তার ওপর বেচারি ইফফাত রিয়েকশন দেওয়া ভুলে বেকুবের মতো দাঁড়িয়ে আছে সে। হঠাৎ সে কিচেন থেকে পানি এনে ইফতি ভাইয়ের হাতে দিল। আর সে এক চুমুকেই পানি শেষ করে দিল। ইফফাত পরম মায়া ভরা কণ্ঠে আস্তে আস্তে নিজের হাতটা বাড়িয়ে আবার নামিয়ে নিল। হয়তো ইতস্তত হচ্ছে সে। হঠাৎ হাসনাত ভাই খপ করে ইফফাতের হাতটা ধরে ফেলল। ইফতি ভাই তাড়াতাড়ি বলল, ভাই আমার জিনিস এইটা। হাসনাত ভাই সশব্দে হেসে দিল। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। পাগল এই ছেলে আমাকে রোজ এত ক্রাশ খাওয়ায় কেন? এরপর থেকে তো আমার ভাতও খেতে হবে না হয়তো। সে হাসতে হাসতে ইফফাতের হাতটা ইফতির কাঁধে দিয়ে বলল, এত ইতস্তত হওয়ার কিছু নাই তোমার। এই গাধাটা তোমাকে 1 বছর ধরে ভালোবাসে। আমি মাঝখানে কনফিউজড ছিলাম, আমাকে কাল ইভান বলল। ইফফাত ফ্যালফ্যালিয়ে তাকিয়ে আছে। বেচারির জন্য ঝটকার পরিমাণ হয়তো বেশি হয়ে গিয়েছিল আজকে। সে তাড়াতাড়ি সেইখান থেকে প্রস্থান করল। ইফতি ভাই আমাতা আমাতা করতে লাগলো। তখন হাসনাত ভাই বলে উঠল, এই গাধাটাকে সাথে সাথে রাখবি, আমার কিছু কাজ আছে। দুইটারে একসাথে নিয়ে যাবি। আর ও নৌকায় ভয় পাই, বুঝছস? তারপর আমার দিকে তাকিয়ে বলল, এই যে বেকুবরানি, সাবধানে যাবি। চোরের মতো এদিকে ওদিকে তাকাবি না। এই বলে সে চলে গেল। আর আমি তার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। এই ছেলে এমন কেন?
সবার মনের খবর জানে শুধু আমার ছাড়া। কেন আমারে সে বোঝে না? আমি কানে হেডফোন বুঝে না সে বুঝে না, শুনতে শুনতে হাঁটতে লাগলাম।